আজকের মধ্যে যেন হাতের নখগুলো চামড়া সমান দেখি। এই নখ আমার ভবিষ্যতের বাধা। মম পিট পিট করে চোখ খুলে বলল, এই নখগুলো আপনাকে কি করেছে? এখন বেশি কিছু করেনি, তবে পরবর্তীতে করবে। কি করবে? আগুনের মেজাজ খারাপ হলো। মোমকে নিজের থেকে সরিয়ে দিল। মোম হতভম্ব হয়ে গেল। ফুঁসে উঠে নিজে থেকে একদম আগুনের কাছে ঘেঁষে বসল। আগুনের এক বাহু আঁকড়ে ধরে কটমট করে বলল, কি করেছি আমি? এমন কেন করছেন? কিছু করনি, দূরে থাকো, নয়তো আমি কিছু করে ফেলবো। সূর্যের প্রখর উত্তাপ ঠাঁই পেয়েছে ধরণীর বুকে। আকাশে ভেসে বেড়াচ্ছে শুভ্র রঙা সাদা মেঘ, যা দেখতে চমৎকার লাগছে। দূর আকাশে নজরে আসছে বেশ কিছু গাংচিল। তারা আপন মনে নিচ্ছন্দে ডানা মেলে উঠছে। আগুনের কাছেও মোমের শুভ্র রাঙা নিষ্পাপ মুখশ্রী দেখতে বেশ লাগছে। এই বাচ্চা বউকে দেখলে আগুনের মন মস্তিষ্ক কন্ট্রোলে থাকে না। ইচ্ছে করে বলিষ্ঠ বুকের নিচে ছোট্ট নরম তুলতুলে শরীরটা পিষে ফেলতে, ভালোবাসার জাতা করে মুড়িয়ে রাখতে। মোমের মুখটা আগুনের মুখের কাছাকাছি। দুজনের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে একে অপরের মুখে। মোম কিঞ্চিত রাগী চেহারা নিয়ে আগুনের দিকে চেয়ে, কিন্তু আগুনের বেহায়া চোখ দুটির নজর মোমের গোলাপি রাঙা পাতলা কোমল অস্ত্রে। মোম তেজি স্বরে বলে উঠল, কেন? কি সমস্যা? আমি আপনার কাছে ঘেঁষে বসলে আপনার গায়ে কি ফোসকা পড়ে যাবে? আমি সরবো না আপনার থেকে। আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবে বসে থাকবো, দরকার হলে সারা জীবন এভাবেই বসে থাকবো। তাতে আপনার কি করবেন আপনি? আগুন তর্জনী দ্বারা মোমের ঠোঁট স্পর্শ করে চুপ করতে পারে। শুকনো ঢোক গিলে নেশাক্ত গলায় বলে, এখনো সময় আছে মোম, চলে যাও। তখন না রান্নাঘরে যেতে যাচ্ছিলে, সেখানেই যাও। তবু এখন আবার সামনে থেকো না, চলে যাও, নয়তো পস্তাতে হবে তোমাকে। মোম ভাবলেশীন গলায় বলল, যাব না। ঠিক আছে, তাহলে এখন আমাকে সামলাও। মোম কিছু বুঝে ওঠার আগে আগুন তার গরম উষ্ণ ঠোঁট জোড়া মোমের শুষ্ক নরম ঠোঁট জোড়ায় ডুবিয়ে দিল। আকস্মিক ঘটনায় মোম হক চুকিয়ে যায়। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। উন্মত্তয় সারা শরীর ঝংকার দিয়ে উঠল। মোম সরে আসতে চাইল, অমনি বাধা পড়ল আগুনের বলিষ্ঠ হাতের বেড়ে জারে। মোম দুহাতে খামচে ধরল আগুনের উন্মুক্ত পিঠ, নেত্রযুগল খিচে বন্ধ করে নিল। আগুনের একটি হাত মোমের মসৃণ কোমরে, অপর হাত ঘাড়ে। বেসামাল আগুন মোমের ওষ্ঠে নিজের আধিপত্য বিস্তার করতে ব্যস্ত। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম। আগুনের লাগামহীন ওষ্ঠ চুম্বনে টালমাটাল অবস্থা তার। চুম্বকের মতো টেনে ধরে রেখেছে তার ঠোঁট জোড়া। আগুনের কোনো হুঁশ নেই। দিন দুনিয়া ভুলে বসে আছে সে। ভুলে গিয়েছে তার মতো তাগড়া যুবকের পুরুষারই প্রথম চুম্বন আজও তার পিচ্ছি বউ সহ্য করতে পারবে কিনা। তার তো এখন এই পিচ্ছি বউর কোমল ঠোঁটে নেশা জেগেছে। সময় যত বাড়ছে আগুনের চুম্বন ক্রিয়াও ততই গাঢ়ত্বে পরিণত হচ্ছে। মোম নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে শুরু করল। আগুনের উন্মুক্ত পিঠে খামচে ধরা পেলব হাত দুটিও দৃঢ় হলো। মোমের ছটফটানি আর উন্মুক্ত পিঠের ওপর খামচে ধরা হাতের চাপ প্রগাঢ় হতেই আগুনের হুঁশ ফিরল। দুরন্ত মোমের ঠোঁট জোড়া ছেড়ে দিল। আগুন লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। ছাড়া পেতেই মোম আগুনের বুকে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পেলব এক হাত বাড়িয়ে আগুনের বুকে আদর চাপড় মারল। আগুন ঠোঁট কামড়ে হাসে। মোম ক্ষীণ স্বরে বলে উঠল, অসভ্য লোক, কথা বলবো না আমি আপনার সাথে। দেখি, আমার দিকে তাকাও। আগুন মোমের মাথাটা ধরে উঁচু করতে চাইল, কিন্তু পারল না। মোম মাথাটা আরো নিগুড়ভাবে আগুনের বুকের ভেতর ঢুকিয়ে রাখল। লজ্জা লাগছে তার। এখন আগুনের চোখে চোখ রাখা মোমের পক্ষে সম্ভব না। লজ্জায় ছোট্ট শরীরটা কেমন নেতিয়ে পড়েছে। আগুন মিটমিট হেসে দুহাতে মোমকে বুকে আগলে নিল, মিশিয়ে নিল বক্ষ পিঞ্জরে বউয়ের ক্ষুদ্র শরীর। মোমের কানের পিঠে আলতো চুমু খেয়ে ফিস ফিস করে বলল, তোমার লজ্জা রাঙা মুখটা দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু তুমি সেটা হতে দিচ্ছ না। বুকের মধ্যে ঘাপটি মেরে মুখ লুকিয়ে বসে আছো। এটা কি ঠিক বলো? এখন না হোক, একটু পর তো মুখ উঠাতেই হবে। তখন কি করবে শুনি? মোমের লজ্জায় হাঁসফাঁস লাগছে, কিছু বলছে না। আগুন পুনরায় বলল, যখন তোমার কষ্ট হবে, খুব বেশি লজ্জা লাগবে, তখন আশ্রয় হিসেবে আমার বুকটা বেছে নিও। এই বুকটা তোমার জন্য পার্মানেন্ট, সাথে আমিটাও।
নির্দ্বিধায় এই বুকে তোমার সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লজ্জা, খুশি জমা রাখতে পারো। তুমি সবচেয়ে চমৎকার, সুন্দর, সংবেদনশীল এবং আশ্চর্য এক নারী। সেই নারী, যেই নারী এর আগে বদমেজাজি আগুন শিকদারকে ঘায়েল করেছে, ভালোবাসা নামক বিষের বান মেরেছে। তুমি আমার সব। বুঝতে পারছো কি আমার বুকের ধকধক? মোম কোনো প্রতিক্রিয়া দেখালো না, আগের মতোই নিশ্চুপ থাকলো। ঠোঁট চেপে ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া খিচে বন্ধ করে আগুনের উন্মুক্ত বুকের সঙ্গে মিশে রইল। দুপুরে খাওয়ার সময় আয়মান আসলো আগুনের ফ্ল্যাটে। ঘুম থেকে উঠে সেলিনার থেকে ভাইয়ের অসুস্থতার খবর শুনে আসতে চেয়েছিল, তবে ইম্পর্টেন্ট ক্লাস থাকায় আসতে পারেনি। তাছাড়া ময়ূরীকে ফোন করে আগুনের বডি কন্ডিশনের কথা জিজ্ঞেস করলে সে বলেছে এখন আগুনের গায়ে জ্বর নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভার্সিটিতে চলে যায় যে। আগুনের পিছে যতই লাগুক, সত্যি এটাই যে আয়মান তার বড় ভাইকে ভীষণ ভালোবাসে এবং সম্মান করে। ভার্সিটি শেষে আর বাড়ি যায়নি, সেখান থেকে সোজা আগুনের ফ্ল্যাটে চলে এসেছে। গোসল করে আজকে মোম শাড়ি পরেছে। মূলত মীনা তাকে বলেছেন শাড়ি পরতে, যেহেতু এতদিন পর শাশুড়ি এখানে এসেছেন। শাড়ি পরতে বায়না করলেন, না পরলে ব্যাপারটা খারাপ দেখায়। তাছাড়া মোমের এখন শাড়ি পরতে কোনো অসুবিধা হয় না, নিজে নিজেই পরতে পারে। সেজন্য 3 পিস না পরে শাড়ি পরল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো তোয়ালি দিয়ে আলতো করে মুছে নিচ্ছে। শাড়ির ফাঁক গলিয়ে মোমের ফর্সা পেট দেখা যাচ্ছে। তার দরজায় দাঁড়িয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আগুনের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। কয়েক কদম এগিয়ে এসে পেছন থেকে মোমকে জড়িয়ে ধরল, মুখ ডুবিয়ে দিল মোমের ভেজা খোলা ঘন কালো লম্বা চুলে। নিঃশ্বাসের সাথে জেনে নিল মোমের চুলে থাকা সুঘ্রাণ। আগুনের হুট করে জড়িয়ে ধরায় মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। কেঁপে ওঠে মোমের ছোট্ট সত্তা। আগুনের বলিষ্ঠ দুটি হাত মোমের পেটের উপর রাখা। মোম আগুনের হাতের ওপর নিজের এক হাত রেখে সম্মুখের আগায় আগুনের মুখশ্রী দেখে মৃদু চেঁচিয়ে বলে উঠল, কি করছেনটা কি? আপনার কি লজ্জা বলতে কিছু নেই? দরজা খোলা, কেউ চলে আসবে, ছাড়ুন। আগুন মোমের ঘাড়ে থুতনি রেখে আয়নায় মোমের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, কেউ আসবে না, তুমি অযথা টেনশন করছো। এই ছোট্ট মাথায় এত টেনশন নেওয়া ঠিক না। বলেছি আপনাকে, এক্ষুনি ময়ূরী আপা অথবা মা এসে বলবেন খেতে যেতে। আগুন পুনরায় কিছু বলতে উদ্যত হতেই পেছন থেকে কারো ভরাট স্বর ভেসে আসে, রোম্যান্স করবে ভালো কথা, কিন্তু দরজাটা বন্ধ করে রোম্যান্স করতে কি সমস্যা? তোমাদের বোঝা উচিত বাড়িতে আমার মতো নিষ্পাপ একটা বাচ্চা আছে। এভাবে নিষ্পাপ একটা বাচ্চাকে কষ্ট দিতে তোমাদের বিবেকে বাঁধলো না? এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এখন এই নিষ্পাপ বাচ্চাটা যে তার হবু বউকে খুব মিস করছে, তার কি হবে? আগুন তুরন্ত মোমকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় দরজার দিকে। আয়মান দরজার সাথে ঠেস দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আগুন গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? আয়মান ঠোঁট উল্টে বলল, তোমাদের থেকে কিচ্ছু চাই না, আর যেটা চাই সেটা বললেও এখন তুমি দিতে পারবে না, তাই না বলাই ভালো। মা তোমাদেরকে খেতে ডাকছে, খাওয়ার ইচ্ছে হলে আসো, ইচ্ছে না হলে রোম্যান্স কন্টিনিউ করো। অবশ্য রোম্যান্স করলে আর খিদে পায় না। যাই হোক, আমি কিন্তু কিছু দেখিনি। আগুন চোখ রাঙিয়ে তাকায়। আয়মান পাত্তা দিল না, শীষ বাজাতে বাজাতে রুম ত্যাগ করলো। আয়মান যেতেই মোম আগুনের নিকট তেড়ে আসে। ঝাঁঝালো গলায় কাঁদো কাঁদো মুখ করে বলল, বলেছিলাম কেউ চলে আসবে, আমার কথা শুনলেন না, এখন হলো তো। ভ্রু কুচকে চড়া গলায় বলল, কি হলো? মোমের মুখ হা হয়ে যায়। অবাক হয়ে জানতে চাইল, কি হলো মানে? আনন্দ ভাইয়া তখন আমাদের একসাথে দেখে ফেলেছিল। আমি জানি তিনি মিথ্যে বলেছেন যে কিছু দেখেননি। এখন ওনার সামনে কি করে যাব আমি? মোমের কথায় আগুনের কোনো ভ্রুক্ষেপ নেই। ভাবলে শিন গলায় বলল, সো হোয়াট, দেখলে দেখেছে, তাতে কি? বক বক না করে খেতে চলো। বলে আগুন ডাইনিং টেবিলের রুমের দিকে প্রস্থান করলো। এদিকে মোমের ভীষণ কান্না পাচ্ছে। ছি, আয়মান ভাইয়া কি ভাবছেন? নিশ্চয় মোমকে নির্লজ্জ ভাবছে, কিন্তু মোমের তো লজ্জা আছে। লজ্জা তো নেই এই কুমড়ো মার্কা লোকটার। মোম এখন কি করবে? কিভাবে যাবে সবার সামনে? আয়মান ভাইয়া কাউকে বলে দিবে না তো? কাউকে না বললেও তার সামনে মোম কিভাবে যাবে? লজ্জা লাগছে তার। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে মোমো চলল আগুনের পিছু পিছু। লাঞ্চ করে রাশেদ, আয়মান কিছুক্ষণ রেস্ট নিয়ে তারা বাড়ি চলে গেল। আগুনের ফ্ল্যাটে থেকে গেল মীরা, ময়ূরী আর আদরের বড় ছেলে অসুস্থ বলে মীরা চলে যাবেন এমনটা কি হয়? ছেলে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ফিরবেন না।
মিনা থেকে গেলেও ময়ূরী চলে যেতে চেয়েছিল। আগুন ময়ূরীকে যেতে নিষেধ করেছে। কালকে একটা বিশেষ দিন, আগুন এক হাতে সবকিছু সামলাতে পারবে না, সেজন্য ময়ূরীকে বলেছে সে যেন থেকে যায়। ময়ূরী ভাইয়ের কথা মেনে নিয়েছে। তাছাড়া আগামী 2 দিন তার কলেজ বন্ধ, তবে প্রাইভেট আছে, এতেও কোনো সমস্যা নেই। প্রাইভেটের পড়াটা না হয় ক্লাসমেটের থেকে জেনে নিবে। অগত্যা ময়ূরী নিজের ক্লাসমেটকে ফোন করে বলে রেখেছে স্যার যা পড়া দেবেন ওকে যেন হোয়াটসঅ্যাপে সেটা জানিয়ে দেয়। খাবার খেয়ে আগুন মোমকে নিয়ে রুমে চলে আসে। মোম কিছু কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রবে রাখছে। আগুন বারান্দায় দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। কথা বলা শেষ করে রুমে এসে দেখলো মোম বাচ্চাদের মতো গাল ফুলিয়ে গালে এক হাত দিয়ে বসে আছে। ভ্রু কুচকে মোমের সম্মুখে এসে দাঁড়ায়। গমগমে গলায় আগুন বলল, তোমার মুখটা কি সবসময় বাংলার পেঁচা হয়েই থাকে? আশ্চর্য, এখন আবার কি হলো? গত রাত্রে তো ঠিক মতো ঘুমাতে পারোনি, এখন একটু ঘুমাতে পারো না? মোম ঠোঁট উল্টে বলল, আমি আপনার সাথে এই রুমে থাকবো না, চলে যাব আমি। আগুন হাতে থাকা মোবাইলটা ড্রেসিং টেবিলের ওপর রেখে বিছানায় এসে নিজের জায়গায় শটান হয়ে শুয়ে পড়ল। শরীরটা কেমন হালকা গরম গরম লাগছে। আবার জ্বর চলে আসবে নাকি কে জানে। মাথার 2 পাশের ধরনীর শিরাগুলো কেমন লাফাচ্ছে। ভাবলে শিন কণ্ঠে বলে উঠল, যেখানে খুশি যেতে পারো, শুধু বাসার বাইরে যাওয়া যাবে না। খেপে গেল মোম। বসা থেকে উঠে আগুনের কাছে এসে বসল। চঞ্চল ভঙ্গিতে আচমকা তীব্র সাহস নিয়ে বলল, আমি চলে যেতে চাচ্ছি, আর আপনি আমায় আটকাবেন না? ভদ্রতা দেখিয়েও তো একবার বলতে পারতেন, না মম তুমি কোথাও যেতে পারবে না, এই রুমেই থাকো, আমাকে একা ফেলে যেও না। নাকি আমাকে এখন ভালো লাগে না আপনার? একটু আগে ফোনে কার সঙ্গে কথা বলছিলেন শুনি? আগুন হতভম্ব হয়ে গেল। যতটুকু মনে পড়ছে জ্বর তো আগুনের এসেছে। জ্বর আসলে মানুষ জ্বরের ঘরে কত আবল তাবল কথা বলে। তাহলে এসব আজগুবি কথা মোম কেন বলছে? এসব তো আগুনের বলা উচিত। আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে রাশভারী গলায় বলল, দেখি আর একটু কাছে আসো তো। মোম আসলো। আগুনের মোমের কপালে হাত দিয়ে চেক করলো, অতপর গম্ভীর কঁচে পড়ল, জ্বর তো নেই, শরীর তো ঠিকই আছে, তাহলে এসব অবান্তর কথা কেন বলছো? খাবার খাওয়ার আগে রাশেদ যখন টিভিতে নিউজ দেখছিলেন তখন মোমো সেখানে উপস্থিত ছিল। নিউজে দেখাচ্ছিল বউকে রেখে স্বামী পরকীয়া করে। বউকে ভালোবাসে না, অথচ অন্য মেয়েদের প্রতি স্বামীর তীব্র আকর্ষণ। ব্যাস, তারপর থেকে মোমের মনের মধ্যে হাঁসফাঁস করতে লাগতে শুরু করলো। চঞ্চল কিশোরীর বুকের ভেতর অজানা ভয় ভাসা বাঁধল। মোম গাল ফুরিয়ে বলল, আমি যখন চলে যেতে চাচ্ছিলাম আপনি আমাকে থেকে যেতে কেন বলেননি? যেতে কেন নিষেধ করলেন না আপনি? আগুন ঠোঁট কামড়ে হাসে, গলা খাকারি দিয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি কি চাও আমি তোমাকে আটকাই? মোম সরল গলায় জবাব দিল, চাই তো। আগুনের হাসি চওড়া হলো। মোমকে হাঁচকা টান দিয়ে বুকে জড়িয়ে বিছানায় শুইয়ে দিল। মোম ভয়ে ভয়ে চোখ খিচে বন্ধ করে নিল। মৃদু রাগী গলায় বলল, এমন কেউ করে? ভয় পেয়ে গিয়েছিলাম। আগুন অধরে হাসি বজায় রেখে শীতল গলায় বলল, আমি আছি তো, তাহলে ভয় কিসের? মোম এসব কথা কানে নিল না। মনের মধ্যে থাকা প্রশ্নগুলো ছটফট কণ্ঠে বলে উঠল, মাস্টারমশাই, আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন সমস্যা নেই, শুধু সারা জীবন আমার পাশে ভরসাযোগ্য একজন মানুষ হয়ে থাকলেই চলবে। এখন যেমনটা আছেন সারা জীবন এমনটা থাকলেই হবে, এতেই আমি খুশি। আমি যদি কখনো কোনো ভুল করি, অন্যায় করে ফেলি, আপনাকে কষ্ট দিয়ে ফেলি, আপনি আমায় বকুনি দিন, দরকার হলে শাস্তি হিসেবে মারতেও পারেন, তবুও আমি ছাড়া অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হবেন না। তাহলে কিন্তু মোম অনেক কষ্ট পাবে, মোমের মন ভেঙে যাবে, সহ্য করতে পারবে না, হয়তো মোম মরেই যাবে। বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল মোম। আগুন অবাক হয়ে গেল। এই মুহূর্তে মোমের থেকে এসব কথা সে আশা করেনি। মোমকে বুক থেকে সরিয়ে মাথাটা বালিশে রাখলো। কিঞ্চিত ঝুঁকে মোমের উপর আছোয়া হলো। বলিষ্ঠ হাতে চোখের জল মুছে দিয়ে নরম গলায় বলল, কি হয়েছে মোম? আমার নামে কেউ কিছু বলেছে? তুমি কিছু শুনেছো? মোম মাথা নেড়ে না করল। তাহলে হঠাৎ এসব কথা কেন বলছো? মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়া ভরা কণ্ঠে বলল, টিভিতে দেখেছি স্বামীরা নাকি পরকীয়া করে, বউকে রেখে অন্য মেয়েদের সাথে চলে যায়। আগুন দীর্ঘশ্বাস ছাড়ো, শান্ত কণ্ঠে বলল, সেজন্য কাঁদছো? তোমার কি আমাকে তাদের মতোই মনে হয়? সব মানুষ এক হয় না মোম, সেভাবে সব স্বামীও এক হয় না। তুমি না একদিন বলেছিলে তোমার কোন বান্ধবীকে নাকি তার স্বামী অনেক মারে?
আমাদের বিয়ের পর তোমার গায়ে কখনো হাত তুলেছি আমি? মারা তো অনেক দূরে থাক, আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেইনি। তোমার উপর রাগ হলে আমি দূরে সরে থাকতাম, যাতে আমার রাগ তোমাকে দেখতে না হয়। তবুও এত সন্দেহ? মোমের চোখ দুটো আবার ভিজে উঠেছে। সেই নোনা পানি গড়িয়ে পড়ল মোমের মসৃণ গাল বেয়ে। কাঁদো কাঁদো গলায় মোম জবাব দিল, সন্দেহ করিনি, শুধু বলেছি মাস্টারমশাই সবসময় তাই তার মোমের হয়েই থাকবে। আগুন মুচকি হেসে মোমের গালে গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিল। ঝুঁকে কপালে আলতো করে চুমু খেল। কপালে কপাল ঠিকই শীতল গলায় বলল, জি, আমার কাঁদুনের বউ। আগুন শুধু তার মোমের। একটা কথা জেনে রেখো, মোম ছাড়া এই আগুনের বুকে আর কেউ থাকবে না, কথা দিলাম। যত দূরেই যাই না কেন, তুমি থাকবে কাছে। তুমি ছাড়া এই জীবনে কে থাকবে আর পাশে? আগুন কলেজ থেকে 3 দিনের ছুটি নিয়েছে। একদিন তো অনুমতি ব্যতীত ছুটি কাটিয়েছে জ্বরের জন্য। মিনার কথায় আরও 2 দিন বাড়িয়ে ছুটি নিয়েছে। যদিও আগুন এখন মোটামুটি সুস্থ, শুধু রাতে অল্প অল্প জ্বর ছিল। এতেই মিনা অস্থির হয়ে ছেলেকে 2 দিন বাড়িতে 3 দিনের ছুটি নিয়ে জন্য অ্যাপ্লিকেশন করালেন। আজকে একটা বিশেষ দিন, সে কথা স্মরণ হতে আগুনও মায়ের কথায় রাজি হয়ে গিয়েছে। এদিকে মোম তো একজন আছেই। আগুন বলেছে সে ঠিক আছে, তার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু মোম মানতে নারাজ। তার এক কথা, অল্প জ্বরই বা থাকবে কেন? সেজন্য ডাক্তার যেই টেস্টগুলো দিয়েছেন সেগুলো এখন করাতে হবে। আর মিনা ও মোমের কথায় সায় জানিয়েছেন। অগত্যা আগুন বাধ্য হয়ে মোমকে সাথে নিয়ে পরিচিত এক হসপিটালে টেস্টগুলো করানোর জন্য চলে গেল। সেখানে আগুনের চেনা জানা ভালো একজন ডক্টর আছে। মোম বোরখা পরেছে, চোখ ছাড়া তার আপাদমস্তক বোরখার আড়ালে ঢাকা। আগুন নিজের গাড়িতেই করিয়ে এসেছে। মোমকে সিটে বসিয়ে সুন্দর করে সিট বেল্ট লাগিয়ে দিল। নিজে বসে পড়ল ড্রাইভিং সিটে। মোম এটা সেটা বলছে আর আগুন চুপ করে শুনছে। আগুন ড্রাইভিং করার পাশাপাশি মুখোশের আড়ালে ঢাকা মোমের ক্ষুদ্র আদল তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। কল্পনা করছে কিভাবে তার পিচ্ছি বউ চিকন পাতলা অধৈর্যরা নেড়ে নেড়ে তোতা পাখির মতো বুড়িয়ে ওড়াচ্ছে। হসপিটালে পৌঁছে গেটের বাইরে গাড়ি পার্ক করে মোমের হাত ধরে ভেতরে প্রবেশ করলো আগুন। মোম মাথা এদিক ওদিক ঘুরিয়ে চক্ষু জোড়া দিয়ে অবলোকন করছে হসপিটালের পরিবেশ। হসপিটালে তেমন ভিড় নেই, অল্প স্বল্প মানুষের সমাগম। মানুষগুলোকে পেছনে ফেলে তারা সম্মুখের দিকে এগিয়ে গেল। একতলার বাম দিকের কর্নারে কক্ষের সামনে এসে থামলো আগুন। ভেতরে কাঙ্ক্ষিত মানুষটি ছাড়াও অন্য 2 জন লোক দেখা যাচ্ছে। আগুন দরজায় নক করল না। দরজার বাইরে কিছুটা সাইড ঘেঁষে মোমকে সাথে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লোক 2 জন চলে গেলে আগুন দরজায় নক করল। ভরাট স্বরে বলে উঠল, মে আই কামিং স্যার? কারো গলার আওয়াজ শুনে কক্ষের মধ্যে সুন্দর ডিজাইনের কারুকাজ করা চেয়ারে বসে থাকা ডক্টর আশানুর মাথা উঠিয়ে নজর রাখল দরজায়। চেনা পরিচিত মুখাবয়ব দেখে চোখ দুটো চকচক করে উঠল। বসা হতে উঠে খুশিতে গদগদ হয়ে বলে, আগুন, কতদিন পর দেখা হলো আমাদের, কেমন আছিস? আগুন কোনো প্রতিক্রিয়া দেখালো না। দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে, তার পেছনে মোম। আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আশানুর কাছে এগিয়ে এসে গমগমে গলায় বলল, শালা, আমার চেম্বারে আসতে হলে তোকে আবার পারমিশন নিতে হবে নাকি? ঝড়ের গতিতে ঢুকে যাবি, কোনো সমস্যা নেই। আগুন গম্ভীর কণ্ঠে বলল। সামনে থেকে না শুলে ভেতরে আসবো কিভাবে? আশানুর সরে দাঁড়ায়। আগুন মোমকে নিয়ে ভেতরে প্রবেশ করল। মোমকে দেখে আশানুর ভ্রু কুঁচকে ফেলল, কিছু বলল না। ভদ্রতা সুযোগ চেয়ারে বসতে বলে নিজেও গিয়ে তার জন্য বরাদ্দকৃত জায়গায় বসে পড়ল। আগুন মোমকে চেয়ার টেনে বসিয়ে পাশের চেয়ারটায় নিজে বসল। আশানুর মুচকি হেসে বলল, কি খাবি বল, চা নাকি কফি, সাথে অন্য কিছু? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হাতে থাকা একটা ফাইল আশানুর দিকে এগিয়ে দিল। রাশভারী কণ্ঠে বলল, কিছু খাবো না, জ্বর এসেছিল 2 দিন আগে। ফ্যামিলি ডক্টর বলেছেন এই টেস্টগুলো করিয়ে নিতে। যদিও আমার মনে হয় টেস্ট করানোর কোনো প্রয়োজন নেই, তবুও তুই একবার চেক করে জানা। সে না হয় দেখেছি, তাই বলে কিছু খাবি না, খালি মুখে চলে যাবি? তুইও কলেজ নিয়ে ব্যস্ত থাকিস, আমিও হসপিটাল নিয়ে। বন্ধুরা মিলে যে কিছু সময় আড্ডা দিব, সেই সময়টুকু নেই। 1 কাপ কফি অন্তত খেয়ে যা। আগুন বিরক্ত দৃষ্টিতে তাকায় আশানুরের দিকে। আশানুর নিজেই একজনকে ফোন করে 1 কাপ কফি, 1 গ্লাস জুস আর বিস্কিট দিয়ে যেতে বলল। মোমের দিকে চেয়ে হাসি মুখে বলল,
এটাকে তোর বোন নাকি? বা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আগে তো এতটা ফর্সা ছিল না, গায়ের রং শ্যামবর্ণের ছিল, আর এখন দুধে হালতা গায়ের রং। বলে হতাশা নিঃশ্বাস ত্যাগ করলো, পুনরায় বলল, বা মেয়েদের সুন্দর হওয়ার জন্য কত রকমের প্রোডাক্ট বের করেছে রে। এসব মেখেই তো মেয়েরা মজা সুন্দরী হয়। তুই আবার ভাবিস না তোর বোনকে মেন করে কিছু বলেছি, আমি বাকি মেয়েদের উদ্দেশ্য বললাম আর কি। তা ময়ূরী, কেমন আছো তুমি? পড়াশোনা ঠিকঠাক চলছে তো? পড়া নিয়ে কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে ফোন করে জানাতে পারো। আমি যেহেতু একজন ডাক্তার, আশা করি তোমার অনেক হেল্প হবে। আগুন এতক্ষণ চোয়াল শক্ত করে আশানুরের কথাগুলো শুনল। আশানুর থামতেই টেবিলের উপর বলিষ্ঠ হাতে কিছুটা জোরে থাপ্পড় দিয়ে দাঁতের দাঁত চেপে ধমকে বলল, আর একটাও যদি আজাইরে কথা বলিস তাহলে গরম কফি তোর মুখে ঢেলে দিব। আশানুর হক চুকিয়ে যায়। মোমো কিঞ্চিত ভয় পেল। আশানুর ব্যগ্র কণ্ঠে বলল, রেগে যাচ্ছিস কেন? ওহো, তোর বোনকে ফোন করতে বলায় রাগ করছিস? আর এত রাগ করার কি আছে? তোর বোন মানে তো আমারও বোন। আগুন গলা ছেড়ে চিৎকার করে উঠল। শারাপ! আর একবার ওকে আমার বোন বললে তোর শ্বাসনালী চেপে ধরবো। আশানুর শুকনো ঢোক গিলে আমটা আমটা করে বলল, ভাই প্লিজ তুই শান্ত হ, এটা হসপিটাল, এখানে আমার একটা রেপুটেশন আছে, এভাবে চিৎকার করে আমার ইমেজ খারাপ করিস না। আগুন দমে গেল। মোমকে এক পলক দেখে শান্ত কণ্ঠে বলল, তোকে যেটা বললাম সেই কাজটা কর। আশানুর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো। তোর বোন না হলে ওকে? আগুন ভাবলেশীন গলায় বলল, তোর ভাবি। হোয়াট? আমার তো কোনো ভাই নেই, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাহলে ভাবি আসবে কোথা থেকে? আশানুরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবিশ্বাসের সুরে বলে, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তবে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিলাম, বুঝেছিস? আগুনের মেজাজ খারাপ হলো। চিবিয়ে চিবিয়ে বলল, এই, তুই ডিএমসিতে চান্স পেয়েছিলি কিভাবে? আর ডাক্তারি পাশ করেছিস কিভাবে? নাকি ঘুষ দিয়ে চান্স পেয়েছিলি? ফুঁসে উঠে আশানুর ভাব নিয়ে গমগমে গলায় বলল, তার মানে এটা তোর বোন নয়, বউ? তুই বিয়ে করে ফেলেছিস? তবু একবার আমাকে জানালে না, গোপন রাখলে কেন রাখলে? তাহলে গাধার মতো কথা বলিস কেন? তোর ভাইয়ের বউ কিংবা অন্য কারোর বউকে নিয়ে আমি হসপিটালে আসবো? এই তোর বুদ্ধি? ছাগল জানি কোথাকার। আশানুর চুপসে গেল। পর মুহূর্তে মোমের দিকে বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে বলে ওঠে, সে যাই হোক, এসব তোর বাহানা। সত্যিকারে বন্ধু মনে করলে সময় করে ঠিকই বলতে। তপ্ত নিঃশ্বাস ছাড়ো আগুন। কণ্ঠ খাদেনি বলল, বলার সুযোগ পাইনি তাই বলিনি। ভেবেছিলাম বড় করে বউ ভাতের আয়োজন করে সবাইকে বলবো। এর ফাঁকে তোকে একবার জানাতে চেয়েছিলাম, ব্যস্ততায় আর হয়ে ওঠেনি, সেই জন্য জানাতে পারিনি। আশানুর ঠোঁট উল্টে অভিমানী গলায় বলল, জ্বর যেহেতু এখন নেই আর তোকে অনেক ফিট লাগছে, তাই আমার মনে হয় টেস্টগুলো না করলেও চলবে। আগুন বিরক্ত কণ্ঠে বলল, টেস্টগুলো কি করবি নাকি চলে যাব? ওদের কথার মাঝে একজন লোক এসে কফি জুস দিয়ে গেল। আগুন কফি খেলেও মোম কিছু খায়নি। জুসটা বিশেষ করে মোমের জন্য অর্ডার করেছিল আশানুর। আশানুর আর আগুন পুরনো বন্ধু, স্কুল লাইফ থেকে পরিচয়। খুব ভালো বন্ধুত্ব ওদের দুজনের মধ্যে। আগুন তেমন কিছু শেয়ার না করলেও আশানুর তার জীবনের বেশিরভাগ অনেক কথাই আগুনের সাথে শেয়ার করে। এই যে আশানুর বিয়ে করেছে, তার বউ আফিফা গরিব ঘরের মেয়ে বলে তার মা আফিফাকে ছেলের সাথে বিয়ে দিতে রাজি ছিলেন না। তখন বিষয়টা আগুনকে বললে সে আশানুরের মাকে রাজি করে। আশানুর আফিফাকে খুব পছন্দ করত, আফিফাও তাকে পছন্দ করত, তবে মুখ ফুটে কখনো বলেনি, কারণ সে গরিব ঘরের মেয়ে। আশানুর যে স্কুলে পড়াশোনা করেছে সে একই স্কুলে আফিফাও পড়াশোনা করত। তবে আশানুর যখন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে তখন আফিফা এসে তাদের সাথে একই ডিপার্টমেন্টে এসে ভর্তি হয়। প্রথম দেখাতেই আফিফার শ্যামলাটে মুখশ্রীর মায়ায় পড়ে গিয়েছিল। আফিফাকে প্রপোজ করলে সে প্রথম মানতে চায়নি, পরে ঠিকই রাজি হয়েছিল। তাদের সেই ভালোবাসা পূর্ণতা পেয়েছে আজ 1 বছর হলো। পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার বছর খানিকের মধ্যেই বিয়ে করে নেয়, যার 80% ক্রেডিট আগুনের। আগুন ধমকে পুনরায় বলল, উত্তর দিচ্ছিস না কেন? টেস্টগুলো করবি? আগুন মোমের দিকে তাকায়। মোম ইশারায় বোঝালো টেস্ট করাতে হবে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল, ফিচেল হেসে বলল, ভাই, আমার বউ টেস্ট না করিয়ে আমাকে যেতে দেবে না।
তুই আর দেরি করিস না, জলদি টেস্টগুলো করিয়ে দে। এভাবে বারবার বউ বলায় মোমের লজ্জা লাগছে। মম মাথা নিচু করে বসে রইল। আশানুর ঠোঁট টিপে হাসি, চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, চল আমার সাথে অন্য রুমে। মোমো উঠে দাঁড়ালো, আগুনের সঙ্গে যেতে চাইল। আশানুর বাধা প্রয়োগ করলো, মুচকি হেসে বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি তুমি আগুনের বউ। কিছু মনে করো না কেমন? আজকে তো বেশি কথা বলতে পারলাম না। আমাদের বাসায় আগুনকে নিয়ে একদিন যেও, সেদিন তোমার সাথে অনেক গল্প করব। আর শোন, তোকে আমার সাথে আসতে হবে না, তুই এখানেই বস, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে আসব। মোম জবাব না দিয়ে আগুনের দিকে তাকায়। আগুন বলল, তুমি থাকো, আমরা যাচ্ছি। মোম মেনে নিল। আগুন চলে যায় আশানুরের সাথে। যেতে যেতেই আশানুর চনমনে কণ্ঠে জানতে চাইল, ভাবির নাম কি রে? মোম। সুন্দর, তোর নামের সাথে মিল আছে, বল। আগুন কিছু বলল না, চুপচাপ হাঁটতে থাকলো। আশানুর নিজেই বলল, তোর বইয়ের মুখটা দেখতে পারলাম না, সময় করে একদিন আমাদের বাসায় আসিস, বাবা মা অনেক খুশি হবেন। তুই বিয়ে করেছিস শুনলে আফিফা মৌকে দেখার জন্য বায়না শুরু করে দিবে। তাই বলছিলাম কি, মৌকে সাথে নিয়ে আমাদের বাসায় এসে একবার ঘুরে যাস। আগুন গম্ভীর কণ্ঠে জবাব দিল, যাব। শুনলাম তোর বউয়ের নাকি কিছুদিন আগে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন সে ঠিক আছে? আফিফা একদম ঠিক আছে, তাছাড়া ও গুরুতর আহত হয়নি। রিক্সা থেকে নামতে গিয়ে হাঁটুতে কঞ্চিতে ব্যথা পেয়েছিলাম, হাঁটুর চামড়া কিছুটা ছিলে গিয়েছে, এখন ঠিক আছে। সময়টা দুপুরের কাছাকাছি, তবুও জেদি সূর্য যেন মাথার উপরে আড়াআড়িভাবে বসে আছে। খড়খড়ে রোদে বাতাসের ছিটে ফোটাও নেই বললেই চলে। প্রচণ্ড গরমে মোম ঘেমে উঠেছে, তার উপর গায়ে বোরখা জড়ানো। আগুনও ঘেমে গিয়েছে, অথচ কাঠখোট্টা রোদের মধ্যে দুই নরনারী স্থির হয়ে দাঁড়িয়ে। ইচ্ছে করে এই রৌদ্র উজ্জ্বল রাস্তায় দাঁড়ায়নি, দাঁড়াতে বাধ্য হয়েছে, কারণ তাদের সম্মুখে নাইমা দাঁড়িয়ে আছে। আগুনের টেস্টগুলো করিয়ে আশানুরের সাথে আরও কিছুক্ষণ কথা বলে তারা বেরিয়ে এসেছে। আশানুর বলেছে আজকে টেস্টের রিপোর্টগুলো দিতে পারবে না, সে একটু ব্যস্ত আছে। জানিয়েছে 2 দিন পর দিবে। রিপোর্টে কি এসেছে জানার জন্য মোমের মন ছটফট করলেও আগুনের তেমন কোনো ভাবান্তর হলো না। আগুনের কাছে মনে হয়েছে অযথা টেস্টগুলো করিয়েছে। আগুন আশাবাদী রিপোর্টগুলো পজিটিভে আসবে। আশানুর থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে এসে যখন গাড়িতে উঠতে যাবে, তখনই কোথা থেকে নাইমা ওদের সামনে চলে আসে। নাইমাকে দেখে আগুন বুকে দুহাত গুজে শটার হয়ে দাঁড়ায়, ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আগুনের পাশে মোম দাঁড়ানো। আগুন ভাবছে একটা মেয়ে ঠিক কোন লেভেলে বেহায়া হলে সেদিন এত কিছু বলার পর, সুন্দরভাবে সবকিছু বোঝানোর পরও আবার তার নিকট বারবার ফিরে আসে যে তাকে 2 পয়সারও মূল্য দেয় না। নাইমা আজকে হসপিটালে যায়নি, ও ঠিক করেছে আগুনের সাথে আরেকবার কথা বলবে, আগুনকে বুঝিয়ে বলবে যেন আগুনের বউকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে। সেজন্য সকাল থেকে আগুনের বাসার বাইরে অপেক্ষা করছিল। যখন আগুন মোম বেরিয়েছে, নাইমা ওদের পিছু পিছু আশানুরের হসপিটাল পর্যন্ত এসে পড়েছে। বোরখা পরিহত রমণীকে দেখে নাইমা বুঝতে পেরেছে এটাই হয়তো আগুনের বউ, কারণ আগুনের বোন এত ফর্সা না। আর আগুন অন্য কোনো মেয়েকে সাথে নিয়ে কোথাও বের হওয়ার মতো মানুষ নয় সে। নাইমা হসপিটালের ভেতরে প্রবেশ করেনি, হসপিটালের মেইন গেটের বাইরে দাঁড়িয়ে আগুনের ফিরে আসার জন্য প্রতীক্ষা করছিল। ও আসতেই একদম আগুনের সামনে এসে দাঁড়ায়। নাইমার চোখ দুটো কিঞ্চিত লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে। ফর্সা বলে কান্নার জন্য আর সূর্যের প্রখর উত্তাপে মুখশ্রীতে হালকা রক্তিম আভা ফুটে উঠেছে। নাইমা মোমের দিকে কঠিন দৃষ্টিতে তাকায়। মোমকে দেখে বুকের ভেতর ক্ষতটা তাজা হয়ে উঠছে। তীব্র ক্ষোভে মাথা নাড়া দিয়ে চলেছে সমান তারে। নাইমার বুক জ্বলছে, ভালোবাসা হারানোর আগুন দাউ দাউ করে জ্বলছে। ইচ্ছে করছে এই অসভ্য মেয়েটাকে এক্ষুনি নিজের হাতে খুন করতে। এই মেয়েটার জন্যই আজও আগুনকে পায়নি। অসভ্য মেয়েটা না থাকলে আগুন তাকেই বিয়ে করত, অবশ্যই নাইমাকেই করত। এই মেয়েটার জন্য আগুন ওকে প্রত্যাখ্যান করেছে, অপমান করেছে। এইসব এখন নাইমা যা বলবে তাতে যদি আগুন রাজি হয় তাহলে তো ভালো, নয়তো এই মেয়েটাকেই নাইমা ছাড়বে না, কিছুতেই না। মোমের থেকে দৃষ্টি সরিয়ে নাইমা আগুনের দিকে তাকায়। শুষ্ক ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, আমার তো কি কিছু বলার আছে। আগুন ভাবলেশীন গলায় জবাব দিল,
আমার তোর কথা শোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই। ফুঁসে ওঠে নাইমা ঝাঁঝাটো গলায় বলল, ইচ্ছে নেই মানে কি? হ্যাঁ, ইচ্ছে না থাকলেও তোকে শুনতে হবে। আগুন ভ্রু কুচকেছে বেশ দাম্ভিকভাবে চওড়া গলায় বলে, কার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছিস কোনো হুঁশ আছে? আমি আগুন শিকদার, নিজেরটা ছাড়া অন্য কারো মর্জিতে চলি না। এটা তো তুই খুব ভালো করেই জানিস, তবুও জেদ খাটাতে চলে এসেছিস। নাইমার চোখ দুটো টলমল করছে। টুপ করে এক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল গাড়ি। তুরন্ত হাত দিয়ে গাল মুছে নিল। রাশ ভারী গলায় বলল, জেদ খাটাতে আসিনি, শুধু কয়েকটা কথা বলতে এসেছি। যেখানে তোর একটা কথাই শুনতে আমি ইচ্ছুক নই, সেখানে কয়েকটা কথা বলতে চাস? কথাগুলো বলেই আমি চলে যাব। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল, বল, তাড়াতাড়ি বলিস, আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে। নাইমা বার কয়েক ঢোক গিলে শীতল গলায় বলল, আচ্ছা আগুন, সত্যি করে বলতো, আমি কি দেখতে খুব খারাপ? পাশে দাঁড়ানো মেয়েটা নিশ্চয়ই তোর বউ। আমার দিকে ভালো করে তাকিয়ে বলতো, ওর থেকে কি আমি কম সুন্দরী, নাকি আমার মধ্যে কোনো কিছুর কমতি আছে? তোর বউয়ের মধ্যে যা আছে আমার মধ্যে তো তাই আছে। তাহলে কেন আমাকে রেখে এই মেয়েটাকে বিয়ে করলি? কি নেই আমার মধ্যে বল, কি নেই আমার মধ্যে যা এই মেয়েটার মধ্যে আছে? শেষের কথাটা চিৎকার করে বলে ডুকরে কেঁদে উঠল নাইমা। এগিয়ে এসে আগুনের সাথে আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। আগুনের হাতের সাথে নাইমার শরীর কিঞ্চিত স্পর্শ লাগে। আগুন ছিটকে দূরে সরে দাঁড়ায়। নাইমা তাচ্ছিল্য হাসে। আগুনের চোখে চোখ রেখে ভাঙা গলায় বলে উঠল, তুই কি অনুভব করতে পারছিস না আমার বুকের জ্বালা? তুই কি শুনতে পারছিস না আমার হৃদয়ের ব্যাকুলতা? তুই কি উপলব্ধি করতে পারছিস না আমার মনের সূক্ষ্ম ব্যথা? এতটা পাষাণ হোস না আগুন, এতটা পাষাণ হোস না। আমি সহ্য করতে পারছি না রে, বিশ্বাস কর, পারছি না সহ্য করতে। তুই এই মেয়েটাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করে নে প্লিজ। শুধু আমাকে ভালোবাসা দে। তোর নামের পাশে এই অসভ্য মেয়েটার নাম কেটে আমার নামটা জুড়ে দে। আগুন বিরক্ত হলো। ঘুরে ফিরে আবার সেই এক কথা। মোম যেন নীরব ভূমিকা পালন করছে, কিছুই বলছে না। চুপ করে দুজনের কথাগুলো শ্রবণ করছে। আগুনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। চোয়ালদয় শক্ত হয়ে উঠেছে। রাগ হচ্ছে খুব। রাগে ফর্সা মুখশ্রী রক্তিম আভা ফুটে উঠেছে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করল। গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, লিমিট ক্রস করিস না নাইমা, তোকে বারবার বারংবার ওয়ার্নিং দিয়েছি, তবুও একই কাজ বারবার করছিস। এখন তো অলরেডি নিজের লিমিট ক্রস করে ফেলেছিস। মেয়েদের গায়ে হাত তোলা পছন্দ করি না, ওই টাইপের ছেলেদের মতো হতেও পারিনি এখনো, সেজন্য কিছু বললাম না। নয়তো আমার বউকে আমার সামনে দাঁড়িয়ে অসভ্য বলার স্পর্ধা দেখানোর জন্য মিনিমাম গুনে গুনে তোকে 4টা থাপ্পড় মারা উচিত ছিল আমার। ফার্দার যদি মোমকে নিয়ে আর একটা বাজে কথা বলিস, তাহলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। বন্ধুত্বের খাতিরে ভালোবাসা দেখেছিস, কিন্তু আমার রাগ এখনো দেখিসনি। তোকে তো বলেছিলাম আমার সামনে আর আসবি না। আজকে আবারও বলছি, ভালো করে তোর ওই বিকৃত মস্তিষ্কে ঢুকিয়ে নে। আমি আমার সহধর্মিণী মোমকে নিয়ে খুব খুশি। আগুনের অস্তিত্ব জুড়ে শুধুই মোমের বসবাস, যেটা সারা জীবন থাকবে। তোর মতো কুৎসিত মনের অধিকারী নারী কখনোই আগুনের সংস্পর্শে আসতে পারবে না। আর কি বললি, মোমের জন্য তোকে রিজেক্ট করেছি? লাইক সিরিয়াসলি? তোর কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে। মোমের সাথে বিয়ে না হলেও আমি কখনোই তোকে বিয়ে করতাম না। তোকে তো আমি প্রেমিকার নজরে দেখিনি, তাহলে বিয়ের প্রশ্ন আসছে কোথা থেকে? অন্য কাউকে বিয়ে করলে অন্তত তোকে বিয়ে কখনোই করতাম না। তোকে আমি জাস্ট বন্ধু ভাবতাম, এর বেশি কিচ্ছু না। তবে আজকের পর থেকে আমার বন্ধু ভাবতেও রুচিতে বাঁধবে। এটা আগুন শিকদারের কথা। আর লাস্ট কথা হলো, তোর যদি ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে তাহলে আর কখনো আমার সামনে আসবি না। বলেই মোমকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়ি স্টার্ট দিয়ে নিজ গন্তব্যে প্রস্থান করল। নাইমা প্রখর রোদে রাস্তার মধ্যে ঠায় দাঁড়িয়ে ভারাক্রান্ত মন নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আগুনের ছুটন্ত গাড়ির দিকে। মোম গাড়ির সিটে মাথা হিলিয়ে চুপ করে বসে আছে। ওর চোখ দুটো বন্ধ। নাইমার বলা একের পর এক কথাগুলো স্মরণ করতে লাগলো। মোমের ভীষণ হাঁসফাঁস লাগছে। এসব কথা ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো ভিজে উঠেছে টেয়ারি পেল না। আগুন ড্রাইভিং করায় মনোযোগ দিলেও তার ধ্যান মোমেতে আবদ্ধ। ভ্রু কুচকে তাকিয়ে আছে মোমের দিকে। মোমের নিশ্চুপতা আগুন মেনে নিতে পারছে না। আগুন ভেবেছিল মোম তাকে নাইমার ব্যাপারে জিজ্ঞেস করবে, মেয়েটাকে কেন তখন ওইসব অদ্ভুত কথাবার্তা বলছিল। তার সাথে আগুনের কি সম্পর্ক? মেয়েটা যে আগুনকে ভালোবাসে, আগুনও তাকে ভালোবাসে কিনা,
এসব প্রশ্ন করে আগুনের কান ঝালাপালা করে দিবে, কিন্তু না, মোম তো কিছুই বলছে না। আগুন হতাশ হলো, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মাঝ রাস্তায় একটু সাইডে গাড়ি দাঁড় করালো। মোম তখনও আগের মতোই বসা। আগুন সিট বেল্ট খুলে মোমের উপর ঝুঁকে আসে, হাত বাড়িয়ে মোমের ন্যাকআপ খুলে দেয়। গাড়ির ছোট জানালাগুলো বন্ধ, তবে মোমের সিটের পাশের জানালাটা খোলা ছিল। আগুন জানালাটা বন্ধ করে দিল। মুখ উন্মুক্ত হতেই মোম চমকে ওঠে, চকিতে তাকায় আগুনের দিকে। মোমের চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে, চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ার ছাপ স্পষ্ট। আগুনও একটা হাত মোমের গালে রেখে শান্ত কণ্ঠে ডাকল, মোম। মোম নিশ্চুপ। আগুনের মেজাজ খারাপ হচ্ছে। বউ অভিমান করলে এসব লেম ইমোশনাল কথাবার্তা অথবা মিষ্টি মিষ্টি কথা বলে বউয়ের অভিমান ভাঙানো তার ব্যক্তিত্বের সাথে যায় না। আর কারণ ছাড়াই অযথা অভিমান করলে তো মেজাজ পুরো তুঙ্গে উঠে যাওয়ারই কথা। আগুনের কথা হলো বউকে ভালোবাসবো গোপনে, ভালোবাসা হৃদয় মাঝে লালন করে কাজের মাধ্যমে সেটা প্রকাশ করব। বউকে ভালোবাসি ভালোবাসি বলে বলে মুখে ফেনা তোলার কি আছে? ভালোবাসা গোপনীয়ভাবেই সুন্দর। আগুন মোমের সিট বেল্টটাও খুলে ফেলল, নিজের সিটে বসে দু হাতে মোমের কোমর পেঁচিয়ে ধরে একটানে নিজের কোলে বসিয়ে দিল। মোম হক চুকিয়ে যায়, এক হাতে আগুনের গলা জড়িয়ে ধরল, অপর হাতে কাঁধে রেখে আগুনের শার্ট খামচে ধরল। আগুন কিছু না বলে মোমের ঠোঁটে একটা ভেজা চুমু খেল। মোম মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠল। আগুন মোমের থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করল। মোম আগুনের দিকে তাকালো না, তার চোখ জোড়া আগুনের দিকে তাকালো না। তার চোখ জোড়া আগুনের শার্টের কলারের উপর নিবদ্ধ। আগুন তপ্ত শ্বাস ছেড়ে শীতল গলায় বলল, রাস্তায় দাঁড়িয়ে যেই মেয়েটার সাথে কথা হলো ওর নাম নাইমা। মনে আছে একদিন একটা মেয়ে বাসায় এসেছিল আমাদের, তখন তোমাকে রুমে থাকতে বলেছিলাম, রুম থেকে বের হতে নিষেধ করেছিলাম। তোমাকে তো তখন ওর নাম সহ আমাদের বন্ধুত্বের কথাও জানিয়েছিলাম। এই সেই নাইমা। নাইমা আমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়, কিন্তু তাকে নিয়ে আমি কখনো এরকম কিছু ভাবতামই না। আর এখন তো নাইমাকে দেখলে বিরক্ত লাগে। আশা করি তখন আমাদের কথা শুনে বুঝতে পেরেছো নাইমা আমাকে পছন্দ করলেও আমি তাকে করি না। মোম মনোযোগ দিয়ে আগুনের কথাগুলো শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। আগুন ভারী কি গলায় পুনরায় বলল, তুমি যদি নাইমাকে নিয়ে জেলাস ফিল করো তাহলে ঠিক আছে, বিষয়টা আমাকে মন থেকে তৃপ্তিদায়ক আনন্দ দেবে। কিন্তু তুমি যদি আমাকে নিয়ে নাইমাকে ঘিরে আলতু ফালতু চিন্তা করে সন্দেহ করো, আমাকে ভুল বুঝো। প্রথমবার ভালো করে বুঝিয়ে বলবো। ইভেন এখনও সমানতালে বুঝিয়ে যাচ্ছি যে নাইমার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। প্রয়োজনে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি উত্তর দিয়ে সবটা ক্লিয়ার করার চেষ্টা করব। তবুও চুপ করে থেকো না। তোমার নিশ্চুপ থাকা আমার রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। আমি ইগনোর করলে সেটা তুমি সহ্য করতে পারবে না। আমি একবার কারো থেকে মুখ ফেরালে দ্বিতীয়বার আর তার দিকে ফিরে তাকাই না। তাই বলছি, সহজ হও আমার সাথে, কথা বলো। মোম আটকে উঠল, নাক টেনে টলমল চোখে আগুনের মুখের দিকে তাকায়, কাঁদো কাঁদো গলায় বলল, আমি আপনাকে ভুল বুঝছি না। নাইমা আপনাকে বারবার ভালোবাসি বলা শুনতে আমার খারাপ লেগেছে। উনি কেন আপনাকে ভালোবাসি বলবে? আপনি আর ওই নাইমার সাথে কথা বলবেন না। আগুন ঠোঁট কামড়ে হাসে, শান্ত কণ্ঠে শুধারো, আচ্ছা, আর কথা বলবো না। তা নাইমা ভালোবাসি না বললে আর কে বলবে শুনি? মোম মায়া ভরা নয়নে চেয়ে সরল গলায় জবাব দিল, আমি বলবো। আগুনের চোখ দুটো চকচক করে উঠল, রাশ ভারী কণ্ঠে বলে, তাহলে বলো, কি বলবো? ভালোবাসার কথা। মোমের গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল, চোখ দুটো খিচে বন্ধ করে নিল। আগুন মুচকি হাসল, উত্তপ্ত উষ্ণ ঠোঁট জোড়া এগিয়ে মোমের থুতনিতে চুমু খেল। মোম ফট করে চোখ খুলে তাকায়। আগুন মোমের নাকে নাক ঘষে বলল, যাও, তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। মোম শুনল না, আগুনের কোল থেকে নামলেও না, বরং মাথাটা ঢুকিয়ে দিল আগুনের প্রশস্ত বুকে। গলায় মুখ ডুবিয়ে চুপ করে বসে রইল। আগুন তাড়া দিয়ে বলল, ড্রাইভিং করবো তো মোম, তোমার সিটে গিয়ে বসো। মোম তবুও গেল না। আগুন দুষ্টু হেসে বলে উঠল, গাড়িতে রোমান্স করার ইচ্ছে আছে নাকি? আমার কোনো সমস্যা নেই, তবে তুমি লজ্জা পাবে না তো? মোম এবারেও নিশ্চুপ, শুধু আগুনের বুকে আলতো করে নরম হাতে আঘাত করল। আগুনের ঠোঁটে মিটিমিটি হাসি। মোমের মাথায় চুমু দিয়ে গাড়ি স্টার্ট দিল, জোর করে আর বউকে বুক থেকে সরিয়ে দিল না।
গাড়ির স্পিড স্লো করে এক হাতে ড্রাইভ করছে, অপর হাতে মোমকে বুকে আগলে রেখেছে। মোমের মুখ খুব ভয় করছে, আগুনকে হারিয়ে ফেলার ভয়। মোম দিবে না, কাউকেই দিবে না তার মাস্টার মশাইকে নিয়ে যেতে। মোম আরও শক্ত করে আগুনকে জড়িয়ে ধরল, প্রশস্ত বক্ষে মাথা রেখে চুপ করে শুনতে থাকলো আগুনের বুকের ধুকপুক ধুকপুক শব্দ। ইংরেজি ক্লাস না করে ভর দুপুরে ভার্সিটির ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে আয়মান সহ তার ক্লাসের কয়েকজন বন্ধুরা মিলে। এই ইংরেজি ক্লাস না করার মূল কারণ ইংরেজি স্যার। এই স্যারের ক্লাস কখনোই ভালো লাগে না আয়মানের। বেটা ক্লাসের পড়া রেখে আউট জ্ঞান বেশি দেয়। আয়মান ক্যান্টিনের বেঞ্চিতে বসে বন্ধুদের কাছে সিঙ্গেল জীবনের দুঃখ প্রকাশ করছে, যা তার গুনগুন করে গাওয়া গানের মধ্যে প্রকাশিত হচ্ছে। আয়মানের এক বন্ধু জিজ্ঞেস করল। আয়মান বসা হতে উঠে দাঁড়ায়, ব্যাগটা বাম কাঁধে চাপিয়ে তাচ্ছিল্য হেসে জবাব দিল, ওইগুলো সব থার্ড ক্লাস মার্কা মেয়ে, আমার সৌন্দর্য দেখে না। আমার বাবার টাকা আছে বলে আমার পিছু পিছু ঘোরে। যদি কখনো শুনতে পারে আমার কিছুই নেই, আমার বাবার কোনো সম্পত্তি আমি পাবো না, তখন আমার দিকে আর ফিরেও তাকাবে না। আমি যে এতগুলো মেয়েদের সাথে টাইম পাস করি সেই সব জানা সত্ত্বেও ওই মেয়েগুলো আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে। ভালো মেয়ে হলে এইসব শোনার পর কখনোই আমার সাথে রিলেশন জড়াতো না। তোর কি মনে হয় এই মেয়েগুলো শুধু আমার সাথেই কথা বলে? না রে পাগল, না রে পাগলা, তারা আমার মতো আরও অনেক ছেলের সাথেও রিলেশনশিপে জড়িয়ে আছে। যদিও অনেক মেয়েদের সাথে আমি টাইম পাস করেছি, তবে এই পর্যন্ত কোনো মেয়ের হাতটাও স্পর্শ করে দেখিনি। জাস্ট সাময়িক আনন্দের জন্য ওদের সাথে কথা বলি, এর বেশি কিছু না। একটু থেমে লম্বা শ্বাস টেনে পুনরায় বলল, আমার হবু বউয়ের দেখা পাবো কবে জানি না, কবে সে আমার জীবনে আসবে সেটাও জানি না। তবে যেই মেয়ে আয়মান শিকদারের বউ হবে তার মধ্যে অবশ্যই স্পেশাল কিছু থাকতে হবে, এমন কিছু যেটা বাকি মেয়েদের মধ্যে নেই। শুধু তার মধ্যে থাকবে এমন কিছু যার জন্য আমি তার প্রতি আসক্ত হয়ে পড়ব। সেই আসক্ততা এতটাই প্রবল যে এরপর আর অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হব না। যে মেয়ে সুন্দরী না হলেও চলবে, শ্যামবর্ণের হলে আমার কোনো সমস্যা নেই, বরং শ্যামবর্ণের মেয়েগুলো দেখতে ভীষণ মায়াবী হয়। বলেই পেছনে ফিরে হাঁটা ধরল। উদ্দেশ্য আগুনের ফ্ল্যাটে যাওয়া। ভার্সিটির গেট পেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে সে। পরমুহূর্তে মনে পড়ল আজকে তো গাড়ি আসবে না। যদিও আয়মান বেশিরভাগ সময় রিক্সা করে বাড়ি ফিরে, তবে মাঝে মাঝে বাড়ির গাড়ি করেও ভার্সিটি যাওয়া আসা করে। দুপুরের সময় বলে হয়তো গাড়ি চালানো পরিশ্রমী মানুষগুলো খাবার খেতে গিয়েছে। রাস্তায় অনেক গাড়ি দাঁড়িয়ে, সেগুলোর মধ্যে কিছু সংখ্যক গাড়ির মালিক গাড়িতে নেই, আবার কিছু সংখ্যক গাড়ির মালিক গাড়িতে চোখ বন্ধ করে চুপ করে বসে আছে। বিশেষ করে রিক্সা গাড়িগুলো সারিবদ্ধভাবে স্থির হয়ে এখানেই দাঁড়িয়ে আছে। আয়মান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হাঁটতে শুরু করলো। বাসে চড়া আয়মান একদম পছন্দ করে না। এভাবে ধাক্কাধাক্কি করে বাসে চড়তে বিরক্ত লাগে তার। তাছাড়া বাসে অনেক মানুষের ভিড় থাকে, যা আয়মানের অসহ্য লাগে। নয়তো এত কষ্ট করে এই রৌদ্রোজ্জ্বল পিচ ঢালা রাস্তায় হাঁটতে হতো না, বাসে করেই চলে যেত। আয়মান হাঁটছে আর চারপাশে নজর বোলাচ্ছে। পাশ কাটিয়ে অনেক রিক্সাওয়ালাই চলে গিয়েছেন, তবে সেই রিক্সা খালি ছিল না, যাত্রী ছিল রিক্সার মধ্যে। আয়মান হতাশ হয়ে হাঁটতে থাকলো। একটা না একটা খালি রিক্সা তো সে পাবেই। বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ আয়মান থেমে গেল। ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাস্তার অপর প্রান্তে। লাঠিতে ভর দিয়ে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। রোদে দাঁড়িয়ে থাকতে লোকটার কষ্ট হচ্ছে নিশ্চয়ই। হয়তো রাস্তা পার হওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। ভর দুপুরে হলেও রাস্তার মধ্যে গাড়ির আনাগোনা বেশ ভালোই দেখা যাচ্ছে। আয়মানের মায়া হলো, বড় ভাইয়ের মতো সেও পরোপকারী মানুষ। আয়মান চটজলদি রাস্তা পার হয়ে ওপারে গেল। বৃদ্ধর কাছে এসে হাসি মুখে দাঁড়িয়ে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, দাদু, আপনি নিশ্চয় রাস্তা পার হতে চাচ্ছেন কিন্তু পারছেন না। চিন্তা করবেন না, আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি। বৃদ্ধ লোকটি কিঞ্চিত ভাঙা চশমার আড়াল থেকে হালকা ঘোলাটে চোখে আয়মানের দিকে তাকালেন। বৃদ্ধ লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়মান তাকে ধরে সাবধানে রাস্তা পার করে দিল। আয়মানের ঠোঁটে ফুটে ওঠে বিজয়ী হাসি। আয়মান জানে কারো উপকার করলে সেই ব্যক্তি উপকারী মানুষটির প্রশংসা করে পাবলিকের কাছে ভাইরাল করে দেয়।
বৃদ্ধ লোকটিও নিশ্চয় এখন তার প্রশংসা করে করে মাথায় তুলে নাচবেন। ভাবতেই কেমন খুশি খুশি লাগছে। আয়মানের ভাবনার মাঝে বৃদ্ধ লোকটি ভাঙা গলায় চেঁচিয়ে উঠল, এই হতচ্ছাড়া, তুই আমাকে রাস্তার ওপারে কেন এনেছিস? এত কষ্ট করে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা লক্ষ্মী মেয়ে এসে আমাকে রাস্তা পার করে ওপারে নিয়ে গিয়েছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁটু ব্যথা টনটন করছে, আর তুই আমাকে আবার রাস্তার ওপারে এনে দিয়েছিস। এখন আমাকে আবার রাস্তার পার হতে হবে, কিন্তু রাস্তার ওপারে এখন কে নিয়ে যাবে শুনি? আমাকে ওপারে কেন নিয়ে আসলি? আমি তোকে বলেছিলাম। আয়মান ভ্রু কুচকে বৃদ্ধ লোকটির দিকে তাকায়, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গমগমে গলায় জবাব দিল, এই জন্যই বলে লোকের ভালো করতে নেই। আপনি যখন রাস্তা পার হয়ে গিয়েছিলেন তাহলে ওইখানে দাঁড়িয়েছিলেন কেন? নিজ গন্তব্য প্রস্থান করতেন। নিচে ঠোঁট কামড়ে দুষ্টু হেসে পুনরায় বলল, নাকি রাস্তার সুন্দরী রমণীদের দেখার জন্য দাঁড়িয়েছিলেন? আরে লজ্জা পাবেন না, কিন্তু লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আমরাই তো মানুষ, বাহ্যিকভাবে বুড়ো হলেও মন তো আর বুড়ো হয়ে যায় না, তাই না? তবে আফসোস একটাই, এখানকার মেয়েরা বয়স্ক সুগার ড্যাডি পছন্দ করে, আমার মতো নিষ্পাপ বাচ্চাদের চোখে দেখতে পায় না। সেজন্যই বলতে ইচ্ছে করে, বোন তোগো যৌবনের ঠাডা পড়ুক। বৃদ্ধ লোকটি হাতে থাকা লাঠিটা দিয়ে আয়মানের পেটে একটা গুঁতো মারল। তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, হতচ্ছাড়া বেয়াদব, তোর জন্য আমার কত সময় নষ্ট হলো। মেয়েটা হয়তো এখন আমাকেই খুঁজছে। আয়মান ব্যঙ্গ করে বলে ওঠে, জানতাম, মেয়ে ঘটিত ব্যাপার। এই আয়মান পুরনো খেলোয়াড়, বুঝেছেন? তা মেয়েটাকে, তাকে ডাকেন, আমিও একটু দেখি। তরুণ ছেলেদের রেখে শেষে কিনা এক বুড়ো লোকের প্রেমে পড়লো। ছ্যাস। আয়মান নিজের বক্তব্য শেষ করার পরপরই কেউ একজন পেছন থেকে আয়মানের শার্টের কলার চেপে ধরল। মুহূর্তে আয়মানের চোয়াল শক্ত হয়ে ওঠে, হাতের আঙুল গুটিয়ে শক্ত করে মুছে করল। শিরায় শিরায় রক্ত টকবগিয়ে উঠছে, মুখে ফুটে উঠল তীব্র ক্ষোভ। তড়িৎ বেগে পেছনে ফিরে আগন্তুক কে না কে দেখে বাম হাতের উল্টো পিঠ দিয়ে সজোরে থাপ্পড় বসালো তার গালে। কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো সম্মুখের মানুষটার দিকে। একটা মেয়ে গালে হাত দিয়ে ওদিকেই ফিরে আছে। মেয়েটার খোলা চুল অর্ধেক মুখের সামনে এসে পড়ছে, যার জন্য মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। তার মানে ও কোনো মেয়েকে থাপ্পড় মেরেছে। অমনি আয়মানের ললাটে প্রগাঢ় ভাঁজ পড়ল। কে এই মেয়ে? চেনা নেই জানা নেই, আয়মানের কলার চেপে ধরার সাহস কোথা থেকে পেল? বেশ হয়েছে, থাপ্পড় মেরেছে। মেয়েটা থাপ্পড় খাওয়ারই যোগ্য। কত বড় স্পর্ধা! আয়মানের কলার চেপে ধরে। মেয়েটি গাল থেকে হাত নামিয়ে এদিক ওদিক নজর বুলিয়ে কিছু খুঁজছে। ওই তো একটু দূরে আধ ভাঙা একটা ইটের টুকরা দেখা যাচ্ছে। মেয়েটি চঞ্চল পায়ে হেঁটে গিয়ে ইটের টুকরোটা হাতে তুলে নিয়ে দ্রুত আগের জায়গায় ফিরে আসে। আয়মান ভ্রু কুচকে শ্যামবর্ণের মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটির কাজল কালো চোখ দুটে তো ফুটে উঠেছে রাগের আভাস, ঠোঁটে ফুটে উঠেছে প্রতিবাদ করা কঠিন বাক্য বলার রেশ। মেয়েটি আয়মানকে কিছু বলার সুযোগ না দিয়ে হাতে থাকা ইটের ভাঙা অংশটি দিয়ে সজোরে মাথায় আঘাত করল। আয়মানের উচ্চতায় মেয়েটার থেকে বেশ ভালোই লম্বা, যার ফলস্বরূপ আঘাতটা গিয়ে লাগলো আয়মানের কপালে। ইটের আঘাতে কপালের বাম দিক দিয়ে কিছুটা থেতলে গিয়েছে। ইটের ক্ষুদ্র কণা কপালের চামড়া ভেদ করে ঢুকে গিয়েছে। মুহূর্তেই ফিনকি দিয়ে গলগল করে রক্ত বেরোতে শুরু করলো। আয়মান মৃদু আর্তনাদ করে এক হাতে কপাল চেপে ধরল। চেপে ধরা হাতটা তাজা রক্তে লাল হয়ে উঠল। রক্তের ধারা আয়মানের হাত বেয়ে কনুইতে এসে জমা হচ্ছে, আর সেখান থেকে ফোটায় ফোটায় পিচ ঢালা রাস্তায় উপর পড়ছে। মেয়েটা সাইড ব্যাগ থেকে পানির বোতল বের করে বৃদ্ধ লোকটিকে দেয়। একটা রিক্সা গাড়ি ডেকে এনে বৃদ্ধকে রিক্সায় উঠিয়ে ভাড়া মিটিয়ে বৃদ্ধকে তার ঠিকানায় পাঠিয়ে দিল। আয়মানের কাছে এসে তার গলায় পেছানো ওড়না থেকে কিছু অংশ ছিঁড়ে আয়মানের কপালে পেঁচিয়ে বাড়তি অংশটুকু মাথার পেছনে নিয়ে শক্ত করে বেঁধে দিল। আরেকটা রিক্সা গাড়ি ডেকে এনে আয়মানকে নিয়ে দ্রুত ছুটল কাছাকাছি কোনো এক হসপিটালে। বাসায় আসার পর থেকে মোমের মনটা ভীষণ খারাপ হয়ে আছে। তখন রাস্তার মধ্যে ঘটা ঘটনার জন্য না, এখন মন খারাপের কারণ মাস্টার মশাই। বাসায় ফেরার পর থেকে আগুন মোমকে ইগনোর করছে। এই যেমন ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে মোমকে বলেছে এখন আগুনের রুমে না থাকতে, আয়মানের রুমে চলে যেতে, যেখানে মীরা ময়ূরীর সাথে সময় কাটাতে বলেছে। রেস্ট নিলে ওই রুমে থেকেই নিতে বলেছে।
মীরা ময়ূরীর কোনো অসুবিধা হচ্ছে না, বরং তারা খুব খুশি। ময়ূরী তো বেশি খুশি, মোমের সাথে গল্প করতে পারবে। কতদিন একসাথে বসে আড্ডা দেওয়া হয় না। ময়ূরী মোমকে ভাবির থেকে বেশি নিজের ছোট বোন মনে করে। আইমানের রুমের বিছানাটা বেশ ভালোই বড়, আরামসে তাদের তিনজনের জন্য জায়গা হয়ে যাবে। যেহেতু তিনজনই মেয়ে, তাই চাপাচাপি করে শুয়ে পড়লে কোনো সমস্যা নেই। মোম যেতে চায়নি, বলেছে সে আগুনকে কোনো ডিস্টার্ব করবে না, চুপটি করে বিছানায় শুয়ে থাকবে। কিন্তু আগুন মোমের কথা শোনেনি, ধমকে রুম থেকে বের করে দিয়েছে। আর তারপর থেকে মোমের মন খারাপ। বাসায় ফিরে আগুন ব্যস্ত হয়ে পড়ল। কত কাজ বাকি, ডাক্তারের কাছে গিয়ে কত সময় নষ্ট হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে এসে রুমে বসে একটা ছোট্ট কাগজের মধ্যে কিছু লিখছে। লেখা হতেই সেটা ভাঁজ করে সাইডে রাখলো। ফোনটা হাতে নিয়ে আইমানের নাম্বারে কল করলো। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। পরপর কয়েকবার দিল, তবুও ফোন কেউ ধরছে না। আগুন সচরাচর কাউকে এতবার ফোন করে না, শুধু একটা কাজের জন্য আইমানকে বারবার ফোন করছে। আগুনের মেজাজ খারাপ হচ্ছে, রাগে চোর শক্ত হয়ে উঠেছে। আইমানকে একটা কাজ দিয়েছিল, আইমান যদি কাজটা করতে না পারে আগুনকে বলে দিত, আগুন সামনে নিত। একে দিয়ে একটা কাজ যদি ঠিকঠাক মতো হতো। সারাক্ষণ দুষ্টুমি আর অন্যের পেছনে লাগা ছাড়া ওর যেন আর কোনো কাজই নেই। আগুন উঠে ড্রেসিং টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঠকঠক করে খেয়ে নিল। দরজায় ঠকঠক শব্দ হতেই আগুনকে দরজা খুলে দিল। মোম দাঁড়িয়ে আছে, মোমের চোখ দুটো ফোলা ফোলা। আগুন ভ্রু কুচকে মোমকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল। হাত হতে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। বিছানায় বসে নিজে পাশে বসল। বুকের মধ্যে হাত গুজে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, রুমে আসতে নিষেধ করেছিলাম না, তবুও কেন এসেছো? মোম গাল ফুলিয়ে চুপ করে বসে আছে, কিছু বলছে না। আগুন আলতো করে মোমের ছোঁয়া চেপে ধরল। ভ্রু উঁচিয়ে গমগমে গলায় জানতে চাইল, কিছু বলার না থাকলে শুধু শুধু এসেছো কেন? চলে যাও। আগুনের কথায় মোমের চোখে পানি চলে এসেছে। এভাবে বলার কি আছে? মোম তো ইচ্ছে করে আসেনি, আসতে বাধ্য হয়েছে। আইমানের রুমের বিছানায় এক সাইডে হাত লেগে জগ থেকে পানি পড়ে ভিজে গিয়েছে। মীনা ময়ূরী কোনো রকম ম্যানেজ করে শুয়ে আছে। ভেজা জায়গাটা খালি, সেখানে তো আর মোমকে শুতে দিতে পারে না। তাই মীনা বলেছেন মোমকে আগুনের রুমে চলে যেতে। আগুন নিষেধ করায় মোম আসতে চায়নি, মীনা জোর করে পাঠিয়ে দিয়েছেন। মোম মুখ কালো করে বিছানা থেকে নেমে চলে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হলো। দরজা খোলার আগে আগুন এসে হাত টেনে পুনরায় বিছানায় এনে বসিয়ে দিল। মোম হাত ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু আগুনের বলিষ্ঠ হাত মোমের কোমল হাতটা শক্ত করে ধরে আছে। হাত ছাড়াতে না পেরে মোম ঢুকরে কেঁদে উঠল। আগুন হতভম্ব হয়ে গেল। মোমের কান্নার কারণ আগুনের বোধগম্য হলো না। তৎক্ষণাৎ মোমকে বুকে জড়িয়ে নিল। মোম আগুনের বুক থেকে সরে আসতে চাইল, কিন্তু পারল না। আগুনের বলিষ্ঠ হাত দুটি মোমকে মুক্তি দিল না। মোম আগুনের বুকের সঙ্গে মিশে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আগুন মোমের মাথায় হাত বুলিয়ে দেয়। মোমের কান্না কমে আসতে আগুন শান্ত কণ্ঠে শুধালো, এখন কান্না করার কোনো কারণ দেখছি না। কান্না করার মতো কিছু হয়েছে কি? তাহলে শুধু শুধু কাঁদছো কেন? কান্না করার কারণটা কি জানতে পারি? ফুপিয়ে কান্না করার ফলে মোমের শরীর মৃদু কেঁপে কেঁপে উঠছে। আগুন আরো শক্ত করে মোমের ক্ষুদ্র শরীরটা নিজের সাথে জড়িয়ে রাখত। কপাল কুচকি কিছু একটা ভেবে চওড়া গলায় বলে উঠল, তখন রুম থেকে চলে যেতে বলেছি বলে কাঁদছো? এতে কান্না করার কি আছে মোম? আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল বলে তোমাকে রুমে আসতে নিষেধ করেছিলাম। মোম নিজেকে সামনে কাঁদো কাঁদো মুখ করে অভিমানী কণ্ঠে বলে উঠল, দুপুরে খাওয়ার পর রুমে আসতে নিষেধ করায় কাঁদছি না, বরং কিছুক্ষণ আগে এভাবে রুম থেকে চলে যেতে বলেছেন, কষ্ট পেয়েছি আমি। এমনভাবে রুম থেকে বেরিয়ে যেতে বলেন, মনে হলো আমি এ বাসার আশ্রিতা। মানুষটা ছোট হতে পারি, হয়তো অনেক কিছু সঠিকভাবে বুঝতে পারি না, তাই বলে ভাববেন না আমার আত্মসম্মান নেই। আরমান ভাইয়ার রুমে বিছানায় একাংশ পানি পড়ে ভিজে গিয়েছিল, তাই মা আমাকে আপনার রুমে চলে আসতে বলেছিলেন। আমি আসতে চাইনি, আমি তো জানতাম আপনি কাজ করছিলেন, সেজন্যই তো আসতে চাইনি। মা এতবার বলায় ওনার কথা ফেলতে পারিনি। ভেবেছিলাম ড্রয়িং রুমে থেকে যাব, তবু আপনার রুমে এসে আপনাকে বিরক্ত করব না। কিন্তু মা আমার ড্রয়িং রুমে দেখলে খারাপ ভাববেন, তাই আপনার রুমে চলে আসতে হলো আমায়। আমি আন্তরিকভাবে দুঃখিত, এরপর থেকে বিষয়টা খেয়াল রাখবো। তবে আপনার কথায় মোম কষ্ট পেয়েছে মাস্টারমশাই, মোমের বুকে ব্যথা করছে। বলতে বলতে মোমের চোখ দুটো আবার জলে টইচুম্বর হয়ে গেল। আগুনের খারাপ লাগলো,
এভাবে বলা উচিত হয়নি। মেয়েটার ক্ষুদ্র মস্তিষ্কে আগুনের কথার বাজে ইফেক্ট পড়েছে। এতটাই বাজে ইফেক্ট পড়েছে যে মেয়েটা নিজেকে আশ্রিতা ভেবে বসেছে। আগুন তো চাইলে কাজ করার জন্য নিজের ড্রয়িং রুমে বা বারান্দায় চলে যেতে পারতো। কি দরকার ছিল মোমকে রুম থেকে বেরিয়ে যেতে বলার? তবে মোমের সরল স্বীকারোক্তি আগুনকে মুগ্ধ করছে। অনেক বউরা তো ভেতরে ভেতরে অভিমান পুষো রেখে কত টালবাহানা করে, সেই হিসেবে আগুনের বউটা চমৎকার। আগুন দীর্ঘশ্বাস ছাড়ো। মোমকে বুক থেকে সরিয়ে খসখসে দুহাতের অঞ্জলি পচে মোমের মুখশ্রী তুলে নিল। বউয়ের কপালে দৃঢ়ভাবে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল। মোম চোখ বন্ধ করে নিল। মুহূর্তে অক্ষি কোঠরে জমানো নোনা পানি গড়িয়ে পড়ল গাড়ি। আগুন সেই পানি মুছে দিল শীতল গলায়, বলল, সরি মোম, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। মোমের মাস্টার মশাই এতগুলো সরি। আর কখনো এইভাবে বলবো না। আমি তোমাকে কষ্ট দেওয়া তো দূরে থাক, কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারি না। মোম মায়া ভরা নয়নে তাকায় স্বামীর আদরে। লম্বা শ্বাস টানল আগুন। মোমের চোখের দিকে চেয়ে পুনরায় কণ্ঠ খাদে এনে রাশভারী গলায় বলল, আর বারবার আপনার রুম বলছো কেন? বলবে আমাদের রুম। আমার যা কিছু আছে সব কিছুতে তোমার সমান অধিকার আছে। নিজেকে কখনো ছোট ভাববে না। মনে রেখো, তোমার মাস্টার মশাই সর্বদা তোমার সাথে আছে। আর মন খারাপ করো না, ঠিক আছে? মোম মাথা নিচু করে ব্যগ্র কণ্ঠে জবাব দিল। আচ্ছা। আগুন ভ্রু কুচকে চড়া গলায় জানতে চাইল, সত্যি আর মন খারাপ করবে না তো? মোম দুদিকে মাথা নেড়ে বোঝালো সে মন খারাপ করবে না। আগুন নীরব স্বরে বলল, তাহলে একটু হাসো। না হাসলে মনে করবো এখনো রাগ করে আছো। একটু হাসো না ছকিনার মা। মোম মুখ গোমরা করে রাখল। আগুন মোমের ঠোঁটে আঙুল ছুঁয়ে শীতল কঞ্চে বলল। লাস্টের কথাটা আগুন সুর টেনে বলল। মোম ফিক করে হেসে ফেলল। মোমের হাসি দেখে আগুনেরও অধর করে হাসি ফুটে উঠল। আগুন প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করল। বউয়ের যে এত জ্বালা সেটা আগুন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিয়ে না করলে তো কখনো জানতেই পারত না বউরা এত ছিচকাদুরে হয়। আশানুর প্রায়ই ফোন করে আফিফা তাকে কিভাবে জ্বালিয়ে মারে সেসব আগুনকে বলতো। এতে আগুনের কোনো ভাবান্তর হতো না। কিন্তু এখন নিজের বউ কথায় কথায় কেঁদে ফেলায় আশানুরের কষ্টটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে। ভাগ্যিস মোম আফিফার মতো তেড়ামি করে না, আগুনের সকল কথা মেনে চলে। মোম কত শান্তশিষ্ট, নয়তো বদরাগী আগুনের সাথে 2 দিনও সংসার করতে পারত না। মীরা ঠিকই বলেছেন, মোম ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। এই প্রথম বাবাকে মনে মনে ধন্যবাদ জানালো আগুন এত মিষ্টি একটা বউ এনে দেওয়ার জন্য। রাশেদের সাথে কোনো এক অজানা কারণে আগুনের বনিবনা হয় না। আগুন বিছানা থেকে উঠতে উঠতে মোমকে উদ্দেশ্য করে বলল, শোনো, এখন একটু ঘুমিয়ে নাও। বিকেলে ময়ূরকে নিয়ে শপিং মলে চলে যেও। আয়মান থাকবে তোমাদের সাথে, সেজন্য কোনো অসুবিধা হবে না আশা করি। মোম চঞ্চল কণ্ঠে শুধালো, কেন যাব? শপিং মলে মানুষ কি করতে যায়? অবশ্যই শপিং করতে যায়, তাই না? মোম চনমনে কণ্ঠে বলল। কিন্তু আমার তো শপিং করার কোনো প্রয়োজন নেই, সবকিছুই আছে। আগুন বিরক্ত হলো, ধমকে বলে উঠল, হাজার থাক, তবু আমি যখন বলেছি তুমি শপিংয়ে যাবে মানে যাবে। কথার অবাধ্যতা আমি পছন্দ করি না মোম। মোমের মুখটা চুপসে গেল। গোমরা মুখে জবাব দিল, ঠিক আছে যাব। আপনি যাবেন না? না, আমার একটা কাজ আছে, সেখানে যেতে হবে। কোথায় যাবেন? এত কথা বলছো কেন? যেটা বললাম সেই কাজটা করো। আমার ঘুম আসছে না, আমি এখন ঘুমাবো না। ঘুম না আসলে চুপ করে শুয়ে থাকো। মোম ব্যগ্র গলায় বলে ওঠে, এখন শুতে ইচ্ছে করছে না, চলুন আমরা বসে বসে গল্প করি। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল, আমার গল্প করার সময় নেই, বললাম না কাজ আছে। কথা কেন শুনছো না মোম? মোম ঠোঁট টিপে উল্টে বলল, শুতে মন না চাইলে সেটা আমার দোষ নাকি? আচ্ছা তাহলে তুমি বসে থাকো। আগুনের গা ছাড়া ভাব মোমের পছন্দ হলো না। কিঞ্চিত রাগ নিয়ে বলল, ধুর, আমি শপিং করতে যাব না। আগুন চোয়ার শক্ত করে দাঁত চেপে বলল, তুমি যদি এখন আমার কথা না শোনো, আমি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাব। সারা রাতের মধ্যে একবারও বাসায় ফিরবো না। আগুনের ঝাঁঝালো কথায় মোম আটকে উঠল। আগুন বাসা থেকে চলে যাবে এটা মোম কখনই মানতে পারবে না। দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মোমের দিকে চেয়ে আগুন চক্ষু হাসল। বউকে জব্দ করতে আগুন ভালোই পারে।
কালকে মোম শপিং করতে না গেলে সারপ্রাইজটা দিবে কিভাবে? সেজন্যই মোমকে শপিংয়ে পাঠানো অত্যন্ত জরুরি। হসপিটালের বেডে বসে আছে আয়মান। তার পাশেই বিরক্তকর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে অচেনা মেয়েটি। মেয়েটির বিরক্তির কারণ আরমান। তাকে কপাল ফাটিয়ে হসপিটালে নিয়ে আসতে হয়েছে সেজন্য নয়, বরং কপালে ব্যান্ডেজ করা নিয়ে। মেয়েটি যখন আয়মানকে নিয়ে হসপিটালে পৌঁছায় তখন একজন নার্স এসে আয়মানের কপালে ব্যান্ডেজ করে দিতে চাইলে আয়মান জানায় সে নার্সের হাতে ব্যান্ডেজ করবে না। নার্স ভ্রুকুচকে জানতে চাইল তাহলে কার হাতে করবে। আয়মান জানায় যে মেয়ে তার কপাল ফাটিয়েছে সেই মেয়ের হাতেই ব্যান্ডেজ করবে। এরপর এতবার বলার পরও আয়মান নার্সের কথা শোনেনি। আয়মানের এক কথা, যে তার কপাল ফাটিয়েছে ব্যান্ডেজ সে তার হাতেই করবে। তারপর থেকে মেয়েটার মুখে বিরক্তির আভাস ফুটে ওঠে। নার্স অচেনা মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মেয়েটিকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, তুমি এই ছেলের কপাল ফাটিয়েছ কেন? কি করেছিল সে? বয়ফ্রেন্ড হয় নাকি তোমার? তোমাকে রেখে অন্য মেয়েদের সাথে কথা বলে সেই জন্যই অবস্থা করেছ? মেয়েটি কপাল কুচকে তাকায় নার্সের দিকে, চড়া গলায় জবাব দিল, কি যা তা বলছেন আপনি? বয়ফ্রেন্ড তো দূরের কথা, আমি তো ওই ছেলেকে চিনি না। আর রইল বাকি কপাল ফাটানো, ওই ছেলেটা খুবই ভদ্র। আমার আবার ভদ্র ছেলের প্রতি অ্যালার্জি আছে। এত ভদ্র ছেলেদের আমি পছন্দ করি না, দেখলেই গা জ্বলে। তাই ওই ছেলের কপাল ফাটিয়েছি।